এবং তারা একটা প্লি বের করলো যে কিভাবে ইরাকে যাওয়া যায়। তো ইরাকে যাওয়ার প্লিটা ছিল যে ওখানে WMD আছে এবং এইটাকে যতক্ষণ পর্যন্ত আমরা সাদ্দামকে সরাতে না পারবো এবং WMD দখল না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই ইরাককে আমরা লিবারেট করতে পারবো না। এই সময় মিস্টার শ্যারন, যিনি নেতানিয়াহুর আগে যিনি ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বললেন যে এই অ্যাটাকটা করতে হবে ইরাক এবং ইরানকে একসাথে। কারণ ইরানকে রেখে যদি শুধু আমরা ইরাককে নেই তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হবে না। কিন্তু ওয়েস্ট তখন এই পরিকল্পনায় রাজি ছিল না এবং তারা প্রস্তুত ছিল না ইরান এবং ইরাককে একসাথে ধরার জন্য, বিকজ ইরাকের যে ক্ষমতা আর ইরানের যে ক্ষমতা সক্ষমতা এই দুটোর মধ্যে বিরাট ফারাক এবং তাদের পক্ষে দুটোকে একসাথে ম্যানেজ করা সম্ভব না। তো তখন এই ইসরায়েলের এই চাপ উপেক্ষা করে শুধুমাত্র ইরাকে আক্রমণ করলো এবং ইরাকের তেল ক্ষেত্র দখল করলো এবং ইরাককে তারা ম্যানেজ করতে পারলো না। 10 বছর কেটে গেল এর মধ্যে। ইসরায়েলের যে অরিজিনাল উদ্দেশ্য যে তারা মিডল ইস্টটাকে ভেড়া বানিয়ে রাখতে চায়, নিজেরা হবে সেখানে বাঘ এবং তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, এই তাদের এই পরিকল্পনার সবচেয়ে বড় বাধা হলো ইরান। তো ইরানের অবজেক্টিভটা হলো, ইরান কেন লক্ষ্যবস্তু পরিণত হলো, ইসরায়েল চায় ইরানকে ভেড়া বানাতে আর অপরপক্ষে চায় ইরানের তেল কন্ট্রোল নিতে, সো দ্যাট আমি চায়নাকে দূরে রাখতে পারবো। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিভাবে সমাধান হবে তারপরে আপনি শেষ করবেন। এখন আমি আসছি এই পরিস্থিতি সমাধান হবে কিভাবে। এই পরিস্থিতি সমাধান হওয়ার জন্য মিস্টার ট্রাম্প যে ব্লান্ডারটা করেছে সেটা হলো আমেরিকা অ্যাজ এ নেশন, জাতিকে সে তার সাথে নিতে পারে নাই এই যুদ্ধে। এই যুদ্ধ সে খুবই হারিডলি করেছে কিছুটা চাপে। একটা হলো নেতানিয়াহুর চাপে, 2 নম্বর নেতানিয়াহুর চাপে কেন করলো সেটা ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে ওমানের দায়িত্ব দেওয়া হয়েছিল যে ইরানের সঙ্গে একটা ফাইনাল ডিল করতে, এবং ইরানের সাথে যে ডিলটা মোটামুটি ফাইনাল হয়েছিল এবং ইরান কিন্তু রাজি হয়েছিল। এই ডিলটা রাজি করার জন্য যখন তারা ফেরত আসলো 28শে ফেব্রুয়ারিতে তেহরানে, এই সুপ্রিম লিডারের সাথে তারা বলছিল, আমি একটু শেষ করি, এটা জাস্ট শেষের পথে। ঠিক যখন তারা ডিল ফাইনাল করছিল তখন দেখলো যে নেতানিয়াহু দেখলো যে আরে তার তো সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, কারণ ডিল হয়ে গেলে তো আর তাম অ্যাটাক করবে না। সেই জন্য কি করলো, সে 28 তারিখেই সেই ওই মিটিং এর যেখানে হচ্ছিল এই সিদ্ধান্তের ব্যাপারে কি হবে ড্রাফট, ওইটার ভিতরেই কিন্তু এই আক্রমণটা হলে এই আপনার সুপ্রিম লিডারকে তারা মেরে ফেললো এবং সেই সাথে টপ লিডারদেরকে মেরে ফেললো। তো সুতরাং যে নেগোসিয়েশনটা হওয়ার পথে ছিল, ট্রাম্প ভেবেছিল যে যুদ্ধ ছাড়া এটা করা সম্ভব, সেটা আর হতে পারলো না পারার ফলে যেটা দাঁড়ালো এখন, এই যুদ্ধটা এখন ট্রাম্পের হাত থেকে বেরিয়ে গেছে, আমেরিকার মানুষ থেকে সাপোর্ট করছে না। সুতরাং ট্রাম্প ইজ ইন এ রিয়েল ট্রাবল দ্যাট সে এই যুদ্ধটাকে কিভাবে শেষ করবে। এখন দেখ, আমার কাছে যেটা মনে হয় ট্রাম্পের পক্ষে আর এই যুদ্ধ তার যে অবজেক্টিভ ইরানের যে আরজেসি বা যে রেজিম, প্রেজেন্ট রেজিমকে সরিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা অন্য এমন একটা পাপেট সরকারকে দেওয়া যে ট্রাম্পের কথা শুনবে, সেটা বোধহয় তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এবং একই সাথে নেতানিয়াহু একটা মিসক্যালকুলেশন করেছে যে সে মনে করেছে যে 3 থেকে 4 দিনের মধ্যে ইরানের রেজিম চেঞ্জ করে ফেলবে। সো এই বোথ দ্য মিসক্যালকুলেশন ইজ অ্যাকচুয়ালি হেভিলি পেইড বাই বোথ ইরান অ্যাজ ওয়েল অ্যাজ আমেরিকা। সুতরাং এখন আমাদের দেখতে হবে যে আগামী 72 ঘন্টা থেকে অনওয়ার্ডস আমেরিকা কি পদক্ষেপ নেয়। ইতিমধ্যেই কিন্তু ট্রাম্প যে ওয়ার বা যুদ্ধ ঘোষণা করতে পারবে না এই ক্ষমতা কিন্তু সিনেট তাকে দেয় নাই, যার ফলে এখানে কিন্তু ট্রাম্পের একটা প্রথম পরাজয় হয়েছে। বিশেষ করে মেগা বেজ চায়না যে ট্রাম্প একটা যুদ্ধ চালাক। তো এই পরিস্থিতিতে আমি মনে করি যে এখন একটা খুবই ফ্রেজাইল কন্ডিশন, এবং এই ফ্রেজাইল কন্ডিশনে ইউএস এর পক্ষে এখন আর ঠিক তারা যে টার্মস এন্ড কন্ডিশনে এই যুদ্ধটাকে শেষ করতে চাচ্ছিল সম্ভবত সেটা তাদের পক্ষে আর সম্ভব না। এখানে একটা কথা বলে রাখা দরকার, ইরান কিন্তু বারবার বলেছে যে তারা তাদের প্রতিবেশী দেশের উপরে কোনো আক্রমণ চালাবে না যতক্ষণ পর্যন্ত সেই দেশে অবস্থিত মার্কিন বেসগুলি থেকে তাদের উপর হামলা না করা হয়। এখন প্রশ্ন হচ্ছে সেই পেমেন্ট কিন্তু অলরেডি দিয়ে দিছে ইরান, কিন্তু সেই লেটা চুকে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ফার্দার এই বেসগুলিকে ব্যবহার করতে দিবে কি দিবে না। এখন ইরানের নতুন দাবি এই বেসগুলিকে পুরো মিডল ইস্ট থেকে সরাই ফেলতে হবে, আদারওয়াইজ ইরান ডাজ নট ফিল সেফ।
এবং একই সাথে সে কিন্তু তার যে 5th জেনারেশন যে মিসাইলটা সেটা কিন্তু তারা এখন লঞ্চ করা শুরু করছে। ইনিশিয়ালি তারা যা করেছিল সেটা কিন্তু তারা জানতো যে এই 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 2nd জেনারেশন বা 3rd জেনারেশন মিসাইল ইউজ করে ইউএস এবং ইসরায়েলকে তারা এক্সস্ট করে ফেলবে, তাদের ভান্ডার শূন্য করে ফেলবে, এবং তারপরে যে সুযোগ আসবে এই সুযোগে ইরান ব্যবহার করবে। এবং যার কারণে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে পিছনে সরে যেতে হয়েছে। আগে সে ডিস্টেন্স ছিল আবার 500 মাইলের মধ্যে, এখন কিন্তু তাকে 1000 কিলোমিটার দূরে চলে যেতে হয়েছে। তার মানে কি এখানে রিফুয়েলিং রিকোয়ারমেন্ট বাড়বে, আই মিন নাম্বার অফ শটস কমে যাবে, নাম্বার অফ কি বলে আপনার সর্টিস কমে যাবে, এবং এর ফলে ইরান এক ধরনের রেসপাইট পাবে এবং সেই রেসপাইটে তারা ইউজ করবে তাদের ব্যালিস্টিক মিসাইলগুলি। এই হলো আমি মনে করি যে আমার অ্যানালাইসিসটা এটা। আচ্ছা, এখানে যে মানে ট্রাম্প যে বললো যে তারা মানে আত্মসমর্পণ করেছে মিডল ইস্টের সেই ঘাঁটিগুলোর কাছে, পার্শ্ববর্তী দেশের কাছে, এটা তো না, তারা বলেছে যে আমাদের উপর হামলা না করলে আমরা হামলা করব না। ব্যাপারটা হলো কি যুদ্ধের আউটকাম নিয়ে দুপক্ষই কিন্তু এক ধরনের এক্সাজারেটেড ডেসক্রিপশন দেয়। সেটা হলো তার নিজেদের পক্ষের মানুষকে, তাদের মরালটাকে, তার মনোবলটাকে উঁচু রাখার জন্য। তো ট্রাম্প চেষ্টা করছে তার দেশের বা তার যারা অ্যালাইড আছে। আরেকটা ব্যাপার, ইউরোপ কিন্তু পুরো ডিভাইডেড টু সাপোর্ট ট্রাম্প। ফ্রেঞ্চ তারা বলেছে দে উইল নট জয়েন। ফ্রান্স কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পাওয়ার। জার্মানি বলেছে দে বিলিভ দে আর অন দি সাইড অফ ইউএসএ বাট দে আর নট টেকিং পার্ট। তো কি হচ্ছে, স্পেন কিন্তু কমপ্লিটলি, সো ইউরোপ ইজ ডিভাইডেড। এবং এই অবস্থায় কিন্তু ইউরোপ চায় যে এখানে একটা সমাধান হোক। ইউরোপ মনে মনে চায় যে ইরানিয়ান রেজিম চেঞ্জ হোক, বাট তারা এই চেঞ্জ করার জন্য কোনো ফোর্স এক্সার্ট করতে রাজি না। তো সেখানে আমি মনে হচ্ছে যে ট্রাম্পকে যা করতে হবে তাকে একাই করতে হবে, এবং সে কাউকে তার পাশে পাবে না এই মুহূর্তে।